হ্যালো ভিউয়ার্স, এবিএন গাইডের সবাইকে স্বাগত জানাই। এখন আমি ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথম প্রশ্ন, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয়কে? সত্যেন্দ্র প্রসাদ সিনহা, তেজ বাহাদুর সুপ্র, পিএস শিবস্বামী আয়ার, সৈয়দ আলী ইমান। সঠিক উত্তর সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ভারতীয় কাউন্সিল আইন 1909 গভর্নর জেনারেলকে একজন ভারতীয় সদস্যকে কার্যনির্বাহী পরিষদে মনোনীত করার অনুমতি দিয়েছিল, যার ফলে প্রথম ভারতীয় সদস্য সত্যেন্দ্র প্রসন্ন সিনহা নির্বাচিত হন। লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিনহা প্রথম ব্যারন সিনহা ও ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি বিহার উড়িষ্যার প্রথম রাজ্যপাল, বাংলার প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল, ভাইসরয়ের কার্যনির্বাহী কাউন্সিলের যোগদানকারী প্রথম ভারতীয় এবং ব্রিটিশ মন্ত্রিসভায় যোগদানকারী প্রথম ভারতীয় ছিলেন। 1886 সালে ভারতে ফিরে আসার পরে সিনহা কলকাতায় একটি সফল আইন অনুশীলন প্রতিষ্ঠান গড়ে তোলেন। ইংরেজি ব্যারিস্টারের দাবিকে অগ্রাহ্য করে সিনহা 1903 সালে ভারত সরকারের স্থায়ী পরামর্শদাতা হন। 1905 সালে বাংলার অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হন। 1908 সালে তিনি এই পদটি নিশ্চিত করেছিলেন। নূতন বছরের উৎসবে তিনি 1915 সালের 1 জানুয়ারি নাইট উপাধি পেয়েছিলেন। কংগ্রেসের বোম্বে অধিবেশনে সিনহা 1915 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। চলে যাব পরের প্রশ্নে। কোন প্রভাবশালী বাঙালি সংস্কারক 1828 সালে বাংলায় ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সাধারণত ভারতীয় রেনেসাঁসের জনক নামে পরিচিত। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা করেন। কলকাতায় শুরু হওয়া ব্রাহ্ম সমাজ আন্দোলনের লক্ষ্য ছিল হিন্দু ধর্মকে মূর্তি পূজা, বর্ণের কঠোরতা এবং সতীদাহ প্রথা থেকে মুক্ত করা। রামমোহন রায় ছিলেন একজন বিশিষ্ট পণ্ডিত এবং একজন উল্লেখযোগ্য সামাজিক ও শিক্ষা সংস্কারক। তার অবদান ধর্ম, শিক্ষা ও সমাজ জুড়ে বিস্তৃত। পরের প্রশ্ন, 1927 সালে কলকাতায় প্রথম অল ইন্ডিয়া স্টেটস পিপলস কনফারেন্স কে উদ্বোধন করেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি সি.আর. দাস। সঠিক উত্তর জওহরলাল নেহরু। অল ইন্ডিয়া স্টেটস পিপলস কনফারেন্স উদ্বোধন করেছিলেন তৎকালীন কংগ্রেস নেতা জওহরলাল নেহরু। এই কনভেনশনটি দেশীয় রাজ্যগুলির সাথে রাজনৈতিকভাবে জড়িত থাকার প্রস্তাবকে নির্দেশ করে। ব্রিটিশরা চলে যাওয়ার পর ভারতীয় ফেডারেশন প্রিন্সলি স্টেটসগুলিকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ইভেন্টে নেহরুর অবিচ্ছেদ্য অংশগ্রহণ স্বাধীনতা পূর্ব ভারতীয় রাজনৈতিক দৃশ্যপটে তার নেতৃত্ব ভূমিকা প্রদর্শন করে। চলে যাব পরের প্রশ্ন। 1930 সালে কোন ঘটনাটি দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত এবং বিনয় বোসকে ফাঁসির সাজার দিকে পরিচালিত করেছিলেন? বেঙ্গল ষড়যন্ত্র মামলা, ডাইরেক্টর অ্যাকশন ডে, রাইটার্স বিল্ডিং আক্রমণ, স্বদেশী আন্দোলন। সঠিক উত্তর রাইটার্স বিল্ডিং আক্রমণ। 1930 সালে 8ই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স সদস্য দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত এবং বিনয় বোস রাইটার্স বিল্ডিং আক্রমণ করে। তাদের লক্ষ্য ছিল কারা বিভাগের অধিকর্তা সিম্পসনকে হত্যা করা। তার কারণ রাজনৈতিক বন্দীদের উপর সিম্পসন নৃশংসভাবে অত্যাচার চালাতো। ভারতের স্বাধীনতা সংগ্রামে তারা শহীদ হিসেবে সমর্থিত। চলে যাব পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের নিম্নে কোন আন্দোলন বৃহত্তর জমিদারদের কাছ থেকে নিয়ন্ত্রণ কেড়ে নিতে এবং ভূমিহীন দরিদ্র কৃষকদের মধ্যে এটি বিতরণ করতে চেয়েছিলেন? তেভাগা আন্দোলন, নকশাল আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, উপরের কোনোটি না। সঠিক উত্তর নকশাল আন্দোলন। নকশাল আন্দোলন ছিল একটি উগ্র কমিউনিস্ট আন্দোলন যা পশ্চিমবঙ্গের নকশালবাড়ি অঞ্চলে উদ্ভূত হয়েছিল। একটি আমূল ভূমি সংস্কার কৌশলের লক্ষ্যে এটির নেতৃত্ব ছিলেন চারু মজুমদার, কানু সান্যাল এবং জঙ্গল সাঁওতাল। 25শে মে 1967 সালে এই আন্দোলন শুরু হয়, যখন নকশালবাড়িতে স্থায়ী আদিবাসী এবং উগ্র কমিউনিস্ট নেতাদের নেতৃত্বে কৃষক বিদ্রোহ ঘটে। নকশাল শব্দটি এসেছে বিদ্রোহের উৎপত্তিস্থল নকশালবাড়ি থেকে। চলে যাব পরের প্রশ্ন। অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? পণ্ডিতা রমাবাই, দুর্গাবাই দেশমুখ, গায়ত্রী দেবী, সরোজিনী নাইডু। সঠিক উত্তর অপশান বি দুর্গাবাই দেশমুখ। দুর্গাবাই দেশমুখ অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি জনপ্রিয়ভাবে লৌহ মানবী নামে পরিচিত ছিলেন। তিনি মাদ্রাজের আইন অমান্য আন্দোলনের সময় লবণ সত্যাগ্রহ আয়োজন করেছিলেন এবং তাকে কারারুদ্ধ করা হয়। তিনি AMS অন্ধ্র মহিলা সভা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারক আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি আরও দুই বিশিষ্ট জাতীয়তাবাদী এ কে প্রকাশম এবং দেশধরক নাগেশ্বর রাও এর সাহায্যে মাদ্রাজে আন্দোলন শুরু করেন। নিষিদ্ধ হওয়া একটি আন্দোলনে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কারারুদ্ধ করা হয়েছিল। তিনি অন্ধ্র মহিলা নামে একটি সাময়িক পত্রিকার সম্পাদনা করেন। চলে যাব পরের প্রশ্ন। গান্ধী আরউইন চুক্তি ভারতের নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত? রাওলাট আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। সঠিক উত্তর আইন অমান্য আন্দোলন। গান্ধী আরউইন চুক্তি ভারতের আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিল। চুক্তিটি মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইন স্বাক্ষর করেছিল। চুক্তিটি স্বাক্ষরিত হয় 5ই মার্চ 1931 সালে। লন্ডনের দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়। গান্ধী আরউইন চুক্তি অনুসারে গান্ধীজি এই আইন অমান্য আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হন। গান্ধী আরউইন চুক্তির প্রস্তাবিত শর্তগুলি হল: 1. দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের অংশগ্রহণ। 2. লবণের উপর থেকে কর অপসারণ। 3. ভারত সরকার কর্তৃক ভারতীয় জাতীয় কংগ্রেসের উপর জারি করা সমস্ত অধ্যাদেশ প্রত্যাহার করা। 4. লবণ পদযাত্রা বন্ধ করা। চলে যাব পরের প্রশ্ন। ভারতে সোনার মুদ্রার সবচেয়ে বড় ভাণ্ডার জারি করেন কোন রাজার বংশ? মৌর্য, ইন্দো গ্রিক, গুপ্ত, কুষাণ। সঠিক উত্তর কুষাণ। কুষাণরা বেশিরভাগই স্বর্ণমুদ্রা এবং অসংখ্য তাম্রমুদ্রা জারি করেছিলেন, যা বিহার পর্যন্ত উত্তর ভারতের বেশিরভাগ অংশে পাওয়া গেছে। সোনার দিনার বা সুবর্ণগুলি রোমান ডেনারিয়ার উপর ভিত্তি করেই তৈরি হয় এবং তাদের ওজন ছিল 124 দানা বা 8.04 গ্রাম। মহাত্মা গান্ধী কোথায় লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? ডান্ডি, সবরমতী, সেওয়াগ্রাম, পাবনার। সঠিক উত্তর অপশান বি, সবরমতী। ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধী সবরমতীতে 12ই মার্চ 1930 সালে শুরু করেন এবং এটি চলেছিল 5ই এপ্রিল 1930 পর্যন্ত। এটি অহিংস আইন অমান্য আন্দোলনের একটি অংশ ছিল। এটি ব্রিটিশ রাজের নুনের উপর কর আদায়ের বিরুদ্ধে ছিল এবং গান্ধীজি বাষ্পীভবনের মাধ্যমে নুন তৈরি করে এর বিরোধিতা করেছিলেন। জাতীয় লবণ সত্যাগ্রহ স্মৃতিসৌধ ডান্ডি উদ্বোধন হয় 2009 সালে 30শে জানুয়ারি। গান্ধীজি যখন পশ্চিম উপকূলে যাত্রা করেছিলেন তখন গান্ধীজির সহযোগী ছিলেন শ্রী রাজা গোপালাচারী। পূর্ব উপকূল জুড়ে বেদারণ্য লবণ অভিযানের আয়োজন করেছিলেন। শ্রী রাজা গোপালাচারী ছিলেন পরে ভারতের প্রথম গভর্নর জেনারেল। লবণ অভিযানের প্রথম গ্রেপ্তার হওয়া মহিলা সরোজিনী নাইডু। যথাক্রমে 1980 ও 2005 সালে ডান্ডি অভিযানে 50 ও 75তম বার্ষিকী উপলক্ষে সরকার কর্তৃক স্ট্যাম্পও প্রকাশ করা হয়েছিল। চলে যাব পরের প্রশ্ন। কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর অপশান এ, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ 1757 থেকে 1762 সাল পর্যন্ত এবং আবার 1765 থেকে 1767 সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন। তিনি 1757 সালে পলাশীতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কোম্পানির সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন। রবার্ট ক্লাইভ ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তিনি 1765 সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং সেটি চলেছিল 1772 সাল পর্যন্ত। দ্বৈত শাসন ব্যবস্থার ফলস্বরূপ বাংলার প্রশাসন ব্যবস্থা দেওয়ানি এবং নিজামাত এই দুই ভাগে বিভক্ত হয়েছিল। রবার্ট ক্লাইভ ব্রিটিশ শাসিত ভারতের বাবর নামে পরিচিত। পরের প্রশ্ন। কার রাজত্বকালকে মোগল স্থাপত্যের সুবর্ণযুগ বলা হয়? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন। সঠিক উত্তর শাহজাহান। শাহজাহানের রাজত্বকাল 1628 থেকে 1658 মোগল স্থাপত্যের সুবর্ণযুগ হিসেবে পরিচিত, কারণ তিনি তাজমহল, লালকেল্লা ইত্যাদি ন্যায় বেশ কয়েকটি বড় স্মৃতিস্তম্ভ স্থাপন করেছিলেন। তার রাজত্বকালে শান্তি বজায় ছিল, কোনো রকম বিদেশি বিপদ ছিল না। তিনি রাস্তা, খাল নির্মাণের মতো অনেক কল্যাণমূলক কাজ করেছিলেন। ব্যবসা এবং বাণিজ্য সমৃদ্ধ হয়েছিল তার সময়। শাহজাহান 1638 খ্রিস্টাব্দে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে যান। তিনি শাহজাহানবাদ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জামা মসজিদ এবং মতি মসজিদ নির্মাণ করেন। বিখ্যাত ময়ূর সিংহাসন তারই নির্মাণ। ঔরঙ্গজেব 1658 সালে তাকে কারারুদ্ধ করেন। চলে যাব পরের প্রশ্ন। বাংলায় সামাজিক ধর্মীয় সংস্কারের অগ্রদূত আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর
অপশান সি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1814 সালে কলকাতায় আত্মীয়সভা ও বাংলায় সামাজিক ধর্মীয় সংস্কারের একটি অগ্রদূত সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি দার্শনিক আলোচনার বৃত্ত যেখানে বিতর্ক এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যা সমাজ সংস্কারের ধারণার দিকে পরিচালিত হয়েছিল। চলে যাব পরের প্রশ্ন। পানিপথের তৃতীয় যুদ্ধ ড্যাশ সালে সংঘটিত হয়েছিল? 1761, 1739, 1526, 1556। সঠিক উত্তর 1761। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে 14 জানুয়ারি মারাঠা সাম্রাজ্য এবং 4টি ভারতীয় মিত্র দ্বারা সমর্থিত আক্রমণকারী আফগান সেনাবাহিনী আহমদ শাহ আবদালির মতো পানিপথে সংঘটিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন নামে পরিচিত এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1914, 1917, 1934, 1941। সঠিক উত্তর 1917, অপশান বি। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন 1917 সালে প্রতিষ্ঠিত হয়। এর চেয়ারম্যান মাইকেল স্যাডলারের নামে নামকরণ করা হয়েছিল। কমিশনের লক্ষ্য ছিল বাংলায় উচ্চশিক্ষার মূল্যায়ন ও সংস্কার। এর সুপারিশগুলির মধ্যে বিশ্ববিদ্যালয়ের শাসন ব্যবস্থা, পাঠ্যক্রম এবং পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন অন্তর্ভুক্ত ছিল। কমিশনের কাজ বাংলায় আধুনিক শিক্ষা গঠনে সহায়ক ছিল। চলে যাব শেষ প্রশ্ন। বিনয় পিটক একটি বই যাতে কি নথিভুক্ত রয়েছে? বৌদ্ধ নিয়ম, অপশান বি জৈন শিক্ষা, অপশান সি বৈদিক আচরণ, অপশান ডি শিক্ষকদের মধ্যে কথোপকথন। সঠিক উত্তর অপশান এ বৌদ্ধ নিয়ম। বিনয় পিটক বা শৃঙ্খলার ঝুড়ি হল ত্রিপিটকের 3টি অংশের প্রথমটি, যা প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থের একটি সংগ্রহ। বিনয় ভিক্ষুক ও সন্ন্যাসীদের জন্য বুদ্ধের শৃঙ্খলার নিয়ম লিপিবদ্ধ করেন। এটিতে প্রথম বৌদ্ধ ভিক্ষুক এবং সন্ন্যাসীর এবং তারা কীভাবে জীবনযাপন করতেন সে সম্পর্কে গল্প রয়েছে। বুদ্ধের জীবনদশায় বিনয় লেখা হয়নি। বৌদ্ধ কিংবদন্তি অনুসারে বুদ্ধের শিষ্য উপলি ভিতরে এবং বাইরে নিয়মগুলি জানতেন এবং সেগুলিকে স্মৃতিতে প্রতিশ্রুতিবদ্ধ করেছিলেন। বুদ্ধের মৃত্যুর ও পরিনির্বাণের পর উপলি প্রথম বৌদ্ধ পরিষদে সমবেত ভিক্ষুকদের কাছে বুদ্ধের নিয়ম আবৃত্তি করেন। এই আবৃত্তি বিনয়ের ভিত্তি হয়ে ওঠে। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবিএন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।